পুজো আসছে, আসছেন কেষ্টমণ্ডল। বোলপুরি আসবে, গ্রামে পুজো আছে, গ্রামে পুজোতে যাবে। হ্যাঁ, পুজোতেও যোগদান করবে। ওই পুজো মানে পুজোতে ওই মেন কিছু সব কিছু করতো, আবার নতুন করে আরম্ভ হবে। মধুবিধু দুই ভাই ছুটোছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে, কারণ দাদা আসছেন। ঝিন্দের বন্দি সিনেমাটা মনে আছে? সে ঝিন্দের রাজা তাকে ইনজিওর্ড বলে তাকে সময় দেওয়ার জন্য উত্তম কুমারের ডবল রোল হয়ে গেছিল। হ্যাঁ, সেই সিনেমাটায় ঠিক যেরকম ব্যাপার ছিল এখানেও তো সেরকমই হতে পারত। হয়নি কেন এটা ভেবে খুব অবাক লাগছে, জানেন তো। মানে দেখলেন তো, দেখে আপনাদের ফার্স্ট কি বলতে ইচ্ছে করবে, এতদিন কোথায় ছিলেন? এছাড়া আর কী বা বলা যায় বলুন। দেখুন, অনুব্রত মণ্ডলের ভাই এই প্রিয়ব্রত মণ্ডল, দেখলেন তো, কালকে প্রথম দেখলাম, দেখার পর থেকে একটা কথাই খালি মনে মনে বলে চলেছি, কোথায় ছিলেন মশাই এতদিন? ভাইয়ের সঙ্গে ভাইয়ের চেহারা একটা মিল থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু বলে এরকমভাবে গলার স্বর, কথাবার্তার ঢং সব কিছুতেই এত মিল, মানে চট করে বলে না দিলে দূর থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই। চালিয়ে দেওয়া যেত অনুব্রত মণ্ডল বলে। এমনকি কেউ এটাও বলতে পারতেন এ পুরো এআই ভার্সান। হ্যাঁ, এআইয়ে যেরকম সব কিছু তৈরি হয়ে যাচ্ছে, এরকম একই রূপ একই অবতার তৈরি হয়ে যাওয়াটা খুব অস্বাভাবিক নাকি? তবে হ্যাঁ, অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য একটু ভালো প্রিয়ব্রতর তুলনায়, ক্ষীণকায়। কিন্তু যে স্বাস্থ্যের কথা আমরা বলছি সেই অনুব্রত মণ্ডল, তার ছবিটা যেটা আমাদের মনের মণিকোটায় বাঁধানো, সে ছবি তো 11ই আগস্ট 2022 আগে বোলপুরের ওই নিচুপট্টির এই যে বাড়ি, যেখানে কাল রাত থেকে অনুগামীদের ভিড় বেড়ে গেছে, আতশবাজির শব্দ চারপাশে, পুজো শুরু হয়ে গেছে। 2 বছর আগে এই বাড়ি থেকেই তো কেষ্টমণ্ডলকে ধরে নিয়ে গেছিল সিবিআই। তারপর শুধু ওই জেল থেকে আদালত আর আদালত থেকে জেল, প্রথমে আসানসোল, তারপর দিল্লি, সব জায়গাতেই ওই যাওয়া আসার সময়টুকু কয়েক পলকের জন্য দেখা। তাই জন্য চেহারাটা ঠিক কীরকম গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আজকের এই অনুব্রত মণ্ডল কেমন, এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেমন মানে শারীরিকভাবে কীরকম আছেন, চেহারায় কীরকম আছেন, মেজাজে কীরকম আছেন এবং দাপটে কীরকম আছেন। দেখুন, ভূতকালের মানে হচ্ছে অতীত। সে অতীতের কেষ্টমণ্ডল আর বর্তমানের কেষ্টমণ্ডলের মধ্যে কতটা মিল, তার উপরই তো নির্ভর করছে এই বীরভূমের ভবিষ্যৎ। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। কতদিন পর ফিরহাদ হাকিমকে দেখলেন বলুন তো? মাঝখানে তো একদম চুপচাপ ছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডলের এই যে মুক্তির খবরে, মানে জামিন পাওয়ার খবর আর কি, তারপরে আবার তিনি মুখ খুললেন সেইখান থেকে যেখানটায় এর আগেবার বীরভূম প্রসঙ্গটা তিনি ছেড়ে এসেছিলেন। বাঘে থেমেছিলেন, বাঘ থেকেই শুরু করলেন। দেখুন, ফিরহাদ হাকিম যে অনুব্রত মণ্ডলকে চিনতেন, 2 বছর জেলে কাটানো অনুব্রত মণ্ডল সেরকমই আছে নাকি বদলে গেছেন, এটারই অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে। কিন্তু জবাব দিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম, বলে দিয়েছেন বাঘ মানেই বাঘ, ওয়ান্স এ বাঘ অলওয়েজ এ বাঘ। একদম। অনুব্রত মণ্ডলের অনুগামীরাও কিন্তু আশা করছেন তাদের দাদা মানে অনুব্রত মণ্ডল সে আগের মানুষটাই আছেন, মানে যার সঙ্গে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মিলটিল পেতেন ফিরহাদ হাকিমরা, সেই মানুষটাই ফিরছেন একদম অবিকল। গত 23শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এখানে মনে পড়ে যাচ্ছে, জানেন তো? বলেছিলেন ওই লোকসভা ভোটের পরেই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়া হবে। তৃণমূল নেত্রীর সেই ভবিষ্যৎবাণী কিন্তু
অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবার মজাটা কোথায় আমি ভাবছিলাম জানেন, দেখুন এই মাঝে মধ্যেই যখন এই শুভেন্দু অধিকারীরা বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেন, এবার এই হবে, ওবার ওই হবে, তারপর কিছু একটা ঘটলেই তখন শাসক দলের নেতারা কি বলতেন, এটা তো ওদের নিজেদের মধ্যে পুরো সেটিং, সিবিআই সে তো আসলে ওই কেন্দ্রীয় সরকারের দলদাস, বিজেপির কথায় চলছে, ওই জন্য এটা সব যা বলেন বিজেপি বলে তারা করেন। এবার কি হবে, এবার তো উলট পূরণ হয়ে গেল। এবার দেখুন অনুব্রত মণ্ডল, যার ঘরের মানুষ ঘরের ফেরার এখন শুধু সময়ের অপেক্ষা, তার ক্ষেত্রে ব্যাপারটা উলট পূরণ না হলেই হলো। জানেন তো আজকেই হয়তো জেল থেকে ছাড়া পেতেন, কিন্তু শেষ মুহূর্তে কিছু কাগজপত্রের জটিলতায় সেটা হয়নি। এখন পর্যন্ত যা ঠিক আছে, তাতে আগামী সপ্তাহে যে কোনো দিন, হয়তো সপ্তাহের শুরুর দিকেই ওই বীরভূমের বাঘ বীরভূমে পদার্পণ করবেন। তারপর কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বীরভূম জেলা তৃণমূল তারা কি, মানে তিনি তো বলেছিলেন তাকে বীরের মতো সম্বর্ধনা দিয়ে বরণ করা হবে যেদিন ফিরে আসবেন, তাহলে তারাও কি তোমার আসন শূন্য আজি হেভি পূর্ণ করো বলে তারা বসে আছেন, ডেকে নিয়ে এসে বসিয়ে দেবেন বীরের সম্বর্ধনা দিয়ে? বরণ ডালা হাতে নিয়ে কি সবাই পথ চেয়ে আছেন? নাকি কারো কারো মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তাহলে বেশ হয়, মানে দিল্লি থেকে এই বীরভূমে ফেরাটা যত দেরি হয় ততটাই মঙ্গল, এরমটাও কি কারো কারো মনে হচ্ছে? দেখুন যেখানে সবাই বলছেন, দলনেত্রী বলছেন, ফিরহাদ হাকিম বলছেন ওই বাঘই আছেন, তাহলে চাইবেন না মানে দেরি করে ফিরুন চাইবেন, এরকম কেউ আছেন নাকি? এমনটা কি কারোর মনে হতে পারে? কারণ আছে। দেখুন দুটো কারণ। প্রথমত, জোড়া কেন্দ্রীয় এজেন্সির চাপে অনুব্রত মণ্ডল ওই বীরভূমের বাঙালির থেকে দিল্লি প্রবাসী হওয়ার পর বীরভূমের হাওয়ায় কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছিল। দেখুন পরিবর্তনের হাওয়াটা যতটা না ওই পরিবেশগত, তার থেকে অনেক বেশি ছিল তৃণমূলের ঘরে বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহের কেষ্টমণ্ডলকে ওই জেলা সভাপতির চেয়ার থেকে না সরালেও কিন্তু জেলা চালানোর জন্য তৃণমূলের একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। এবং খেয়াল করে দেখুন তাকে কিন্তু সরাননি, এবং একজনের বদলে সে কোর কমিটি মানে বারবার চেঞ্জ হয়েছে, কখনো 5 কখনো 9, মানে সংখ্যা বেশ বড়সড় আর কি, মানে একাই 100 ছিলেন এটা বোঝা যায়। তাই জন্যই তো কোর কমিটিটাকে ধারে ভাড়ে সংখ্যায় বেশ বড় কলেবরের করতে হয়েছিল। এবার সেই কোর কমিটির মাথায় কে ছিলেন? কাজল শেখ। এই কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক নাকি আবার ভারী অম্ল মধুর, মানে কেউ বলে নিন্দুকেরা, অন্য কেউ না, নিন্দুকেরা বলেন মধুর থেকে অম্লই নাকি বেশি। এবার অনুব্রত মণ্ডল যতদিন সমহিমায় ছিলেন ততদিন নানুরের বাইরে কাজল শেখের ওই পা খুব একটা কেউ দেখেননি আর কি, কারোর চোখে পড়েনি। কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, সেটাতে তো পুরো ইকুয়েশনটাই বদলে গেছে। সেই কাজল শেখই নাকি এই সময়টায় নিজের মতো করে চোখে কাজল ঠাজল দিয়ে আর কি সংগঠনটাকে সাজিয়ে ফেলেছেন আর কি। নানুর তো তার ছিলই, তার বাইরে গোটা বীরভূমের সংগঠনটাকেই একদম সেই এটা আমার বলে জটায়ু স্টাইলে মুঠায় পুড়ে নিয়েছিলেন তিনি। সেই কাজল শেখের খেয়াল করে দেখুন, কাজল শেখের চাপেই নাকি বছর 2 মানে দুটো জিনিস হয়েছিল। এক, আমরা দেখেছিলাম যে কাজল শেখের দাপটেই হোক বা যাই হোক এই লোকসভা নির্বাচনে রমরম করে জিতেছে তৃণমূল, এবং একই সঙ্গে বছর 2 মোটামুটি অনুব্রত মণ্ডলের যারা অনুগামী ছিলেন, মানে তৃণমূল কর্মীরাই কিন্তু তারা গৃহবন্দী হয়ে পড়েছিলেন। তার মানে কি দাঁড়ালো, অনুব্রত মণ্ডলের অনুগামীদের গৃহবন্দী করেও তারপরেও কিন্তু কাজল শেখ দলকে রম করে জিতিয়ে দিয়েছিলেন তার অনুগামীদের নিয়ে। এবার যারা বলছেন এবার নাকি আবার ঢাক বাজবে, অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকায় যারা লোনলি ফিল করছিলেন, যাদের ওই কাজল শেখ গৃহবন্দী করে দিয়েছিলেন, এবার তারা যদি বাঘের জামিনের খবর পেয়ে ঢাক ঢোল সব কিনে টিনে রেডি করে ফেলেন, তাহলে অনুব্রত মণ্ডল যখন আলটিমেটলি জেলায় ফিরবেন তারা কি করবেন ভাবতে পারছেন?
এটা ভেবেই কিন্তু রোমাঞ্চ লাগছে, যাই বলুন আর কি। মনে হচ্ছে বীরভূম আবার সেই চেনা ছন্দে ফিরতে চলেছে। এই বীরভূম ঠিক চেনা বীরভূম না, সেই বীরভূম না, এইবার সেই বীরভূম হবে, যে বীরভূম সেই বীরভূম, সেই বীরভূম যেখানে রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে থাকে, অতিথি আপ্যায়ন করা হয় ওই গুড় বাতাসা নকুলদানা দিয়ে। সেই বীরভূম মনে হচ্ছে আবার ছন্দে ফিরবে, জানেন তো। বাতাসে আগমনীর সুর কিন্তু শোনা যাচ্ছে, হ্যাঁ, সেটা এবার মানে ফরে চেঞ্জ। আমরা মায়ের আগমনীর সুর শুনি, এবার বাবার আগমনীর সুর। উৎসব শুরু হলো বলে। ছখানা অঞ্চল সভাপতি, যুব সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি, ওনাদেরকে নানুর বিধানসভায় কাজ করতে দেওয়া হয়নি। এবং যারা কোর কমিটি ছিলেন ওনাদেরকে বলা হয়েছিল, কোনো সুরা মিলেনি। খেলা হবে, দেখতে পাবেন, সব রেডি আছে ঢাক ঢাক। যেমন দাদা এসে নির্দেশ দেবে, আমাদের কাজ হচ্ছে অক্ষর পালন করা, সেটা আমরা পালন করব। যেমন নির্দেশ দেয় উনি সেরকম পালন করেছি, এই জন্য তো আমাদেরকে পুণ্ডসা করা হয়েছে কেষ্টদার লোকগুলো।